আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা। গত এক মাসে মারা গেছেন 22 জন, আক্রান্ত হয়েছেন 6,500-এর বেশি মানুষ। পরিস্থিতির মোকাবিলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা এবং চিকিৎসার সুবিধা নিশ্চিতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে উপজেলা বা ইউনিয়নে পরীক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় চাপ বাড়ছে রাজধানী সহ বিভিন্ন বড় শহরগুলোতে। জ্বর, তীব্র গা ব্যথা, পেট ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছেন নতুন রোগী। আলাদা ডেঙ্গু ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। রাজধানীর পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আসা রোগীর ভিড় সামলাতে হচ্ছে চিকিৎসকদের। গত এক মাসেই কেসের পরিমাণ বেশি পাচ্ছি, ধীরে ধীরে রাইজ করছে। বাহির থেকে অনেক দূর থেকে পেশেন্ট আসছে, এই প্রবণতা এখনো অত বেশি না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা করছেন মশা নিধন কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় এবং সাধারণের সচেতনতার অভাবে সংক্রমণ আরও বাড়বে। মশার বিস্তারের ধরন, এটা যতগুলো জরিপ হয়েছে সবগুলো দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। যদি ভিন্ন সেরোটাইপ এই বছর হয় গতবারের চাইতে, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা অনেক বাড়বে। সেদিক দিয়েও কিন্তু আমাদের একটা খুবই আশঙ্কার বিষয় আছে। রোগীর চাপ মোকাবিলা এবং সেবা নিশ্চিতে বিকেন্দ্রীকরণকে একমাত্র সমাধান মনে করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রচুর জ্বরের পেশেন্ট এখন, যে কেউ যে কোনোভাবে জ্বরে আক্রান্ত হতে পারে ডেঙ্গি, চিকুনগুনিয়া, কোভিড অথবা সিজনাল ফ্লু। এটা নিজে থেকে বোঝা কঠিন। আপনি নিকটস্থ কোনো একটা হাসপাতালে যান। এই রোগীর চাপটাকে বিকেন্দ্রীকৃত করা উচিত, যেন যারা টেস্ট করতে চান তারা যেন তার বাসার কাছেই সরকারি হারে টেস্টটা করতে পারেন। কিন্তু সবাইকে যদি বড় বড় হাসপাতালে এসে ভিড় করে টেস্ট করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা বাড়লে সেটা সামাল দেওয়া যাবে না। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত সরকারি কার্যক্রমের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি মশা নিধনে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান তাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন। ডক্টর মোশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই যে আপনার কাছে এই এক মাসে 22 জন মারা গেছেন এবং আরও কয়েক মাস সামনে যে মাসগুলো রয়েছে সেগুলোতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা অনুযায়ী প্রস্তুতি কেমন, আসলে যথাযোগ্য পর্যাপ্ত ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে কিনা? জি, ধন্যবাদ। আমাদের অন্যান্য বছরে যেভাবে প্রস্তুতির কথা বলা হয়ে থাকে, আমাদের কর্তৃপক্ষ, সরকার সে ধরনের প্রস্তুতি যথেষ্ট আছে। কিন্তু যেটা আমি বলে থাকি আপনাদের মাধ্যমে, যে গতানুগতিক পন্থার প্রস্তুতি দিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারছি না, মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা কমাতে পারছি না। আমাদের একদিকে বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থাপনা দরকার, আর একদিকে হচ্ছে মশা নিয়ন্ত্রণ করবার জন্য যে জনসম্পৃক্ততা দরকার, এটা স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সব একসাথে করতে হবে। আমাদের করোনা বিশ্বমারী মোকাবেলার সময় যেভাবে ক্যাবিনেট ডিভিশন, মন্ত্রী পরিষদ বিভাগ সমন্বয় করত আমাদের যে প্রধান উপদেষ্টার কার্যালয়, তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়, সেইভাবে একটা সমন্বিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব প্রদান করে তারা যদি এটা সেই নিয়মে সমন্বয় করেন, তাহলে কিন্তু আমরা এর পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি। আমরা বিভিন্ন সময় প্রস্তাব করেছি যে একটা সমন্বিত কর্তৃপক্ষ, যেটা ক্যাবিনেট ডিভিশন, মন্ত্রী পরিষদ বিভাগ, তারা সমস্ত মন্ত্রণালয়কে সমন্বয় করে থাকেন। সেভাবে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ, অন্য মন্ত্রণালয়ের কাজ, পরিবেশ মন্ত্রণালয়ের কাজ বা গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ, তারা হাজার হাজার স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করে এক একটা এলাকায়, গ্রামে এবং শহরে তারা ডেঙ্গু রোগীকে খুঁজবেন। যেখানে হটস্পট পাওয়া যাচ্ছে ডেঙ্গু রোগীর ঠিকানা নিয়ে তারা মশা খুঁজবেন এবং পরিবেশকে পরিচ্ছন্ন করবেন। এই কাজটা সমন্বিত প্রচেষ্টা ছাড়া কিন্তু হচ্ছে না। এই মন্ত্রণালয় বলছে যে আমার কাজ নয়, কেন হচ্ছে না বলে আপনি মনে করেন? এবং পাশাপাশি এই মশা নিধন বা যে কার্যক্রম, সিটি কর্পোরেশনের আসলে কতটুকু দায়িত্ব আপনার চোখে পড়ছে? দেখুন, এখন তো মশা শুধু সিটি কর্পোরেশনের মধ্যে সীমাবদ্ধ নেই,
বরঞ্চ এখন শহরের বাইরে বরিশাল বা বরগুনার মতো জায়গায় অনেক বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং অনেক বেশি কাজের সেখানে দরকার। কাজে শুধুমাত্র সিটি কর্পোরেশনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে হচ্ছে না। সিটি কর্পোরেশন যেটা করেছে কিছু ফলাফল তো পাওয়া যাচ্ছে, এবারে ডেঙ্গুটা গতবারের চেয়ে কিছুটা কম শহর এলাকায়, কিন্তু ওই যে গতানুগতিক পন্থা থেকে তারা বেরোতে পারছে না। এই গতানুগতিক পন্থা থেকে বেরিয়ে কিন্তু আমাদের সমন্বিতভাবে, বিকেন্দ্রীকৃতভাবে এবং জনসম্পৃক্ত করে আমাদের কাজটা করলে আমরা এই অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতি করতে পারবো। নাহলে দেখা যাবে যে আগামী মাসগুলোতে আমাদের আরো খারাপ পরিস্থিতি হতে পারে এবং আগামী বছরে এই ধরনের সমস্যা চলতেই থাকবে। কাজে আমাদের এই সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তাদেরকে সবাইকে একটা সমন্বিত কেন্দ্র, যেটা আমরা প্রস্তাব করেছি, ক্যাবিনেট ডিভিশনের অধীনে কাজ করে আমরা কোভিডের মতো আমরা এই আমরা একটা বড় কোভিডের সময় আসলে পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা তৃণমূলের চিকিৎসা নিশ্চিতের কথা বলা হচ্ছে, পরীক্ষা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কি প্রস্তুতি আছে কিনা? কিট তো আমাদেরকে পর্যাপ্ত রয়েছে? আপনি যদি লজিস্টিক্স বা যন্ত্রপাতি প্রস্তুতি, সেটা মোটামুটি আছে, আরো আমাদের প্রয়োজন হবে। এবং আমাদের যদি চিকিৎসক বা নার্স, সেটাও কিন্তু আমাদের আসে যথেষ্ট পরিমাণে। তো আরো সেটাকে আমাদেরকে সুশৃঙ্খলভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা এভাবে ভাগ করে কাজটা করতে হবে। তাহলে আমাদের যেই জনশক্তি আছে এবং যেই সম্পদ আছে, এটার অনেক অনেক বেশি মানে সদ্ব্যবহার হবে এবং কাজে লাগবে। জি, আমরা দেখছি যে গত মাসে প্রায় 1 মাসে 22 জন মারা গেছে। এই মৃত্যু হার কমাতে হলে এই মুহূর্তে আসলে করণীয় কি? কোন জায়গাগুলোতে আসলে ঘাটতির কারণে এই ধরনের ঘটনা বাড়ছে? মৃত্যু হচ্ছে যে আপনার একজন গুরুতর রোগী, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু শেষ মুহূর্তে বড় বড় হাসপাতালে আসছেন। তাদেরকে যদি প্রথম পর্যায়ে আমরা তার বাড়ির পাশে তার ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে পারি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বা সরকারি মূল্যে, তাহলে কিন্তু প্রথম থেকেই সে সতর্ক হয়ে যাবে, সে গুরুতর অবস্থায় পৌঁছবে না, বা গুরুতর অবস্থায় পৌঁছলে সে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যেতে পারবে। কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ডেঙ্গু রোগীদের যে টেস্টের ব্যবস্থা না থাকার কারণে, পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকার কারণে শেষ মুহূর্তে এই দরিদ্র মানুষেরা, নিম্ন মানুষরা হাসপাতালে আসছে যখন, হয়তো তেমন কিছুই করার থাকছে না। কাজে এটা খুব দ্রুতই আমাদেরকে স্তরভিত্তিক বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য সেবার দিকে যেতে হবে। জি, মোশতাক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটে শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ 15 বছর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াই করেছে। নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে, এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে উল্লেখ করেন তিনি। 5 আগস্টের পর সিলেটে প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যান মির্জা ফখরুল। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জুলাই সনদ এবং সংস্কার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজশাহী থেকে নাটোরে পদযাত্রা শুরুর আগে কথা বলেন তিনি। নাহিদ বলেন, 5 আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করবে এনসিপি। এরপর সরকার ব্যর্থ হলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরে নাটোর থেকে শুরু হয় অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির 7ম দিনের কর্মসূচি। বেলা 12টার দিকে সদরের ঢালান তকিয়া বাজার থেকে পদযাত্রা নিয়ে স্টেশন বাজার এলাকায় যান নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে পথসভা শেষে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সভাকর্মী দলটি। নাটোরের পর সিরাজগঞ্জ এবং পাবনায় হবে কর্মসূচি। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে পদযাত্রা করছে এনসিপি। 7ম দিনে তাদের পদযাত্রা পৌঁছেছে নাটোরে, সেখানে রয়েছে সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, জানতে চাই যে পদযাত্রাটি পৌঁছেছে এবং কখন তারা পথসভা করবে?
আরেকবার কি বাপ্পি পথসভাটা কি শুরু হয়েছে? শুনতে পাচ্ছি না, প্লিজ আরেকবার। বাপ্পি লাহিড়ী পথসভা কি শুরু হয়েছে? আসলে আমাদের এখানে আজকে বিকেল জি এনসিপি যে পথসভা, সেই পথসভাটা আসলে বেলা 12টা 5 মিনিটে নাটোরের সীমানা এসে পৌঁছায় তারা একটা প্রতিনিধি দল। তারপর থেকে কিন্তু আসলে পথসভা চলছে, যেটা নাটোর সদর উপজেলার যে তকিয়া ঢালান এলাকা এবং নাটোর রাজশাহী সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা আসলে 12টা 5 মিনিটে এনসিপি প্রতিনিধি দল সেখানে আসে পদযাত্রা নিয়ে। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত তারা নাটোর শহরের মাদ্রাসা ও স্বাধীনতা চত্বর যে এই চত্বরটি রয়েছে, সেই চত্বরে এসে আসলে এনসিপি নেতাকর্মীরা ছিল তারা আসলে পৌঁছেছে। তারা এইখানে একটি যে এই ছোট আকারে জনসভা যেটা বলা হয়, জনসভা করবেন এখানে। এই মুহূর্তে আসলে এনসিপির যে এই নেতাকর্মী যে নাহিদ ইসলাম মুখ্য সংঘের উত্তরাঞ্চল যে সহ দক্ষিণাঞ্চল, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসলিম, যারা তারা আসলে সকলেই কিন্তু এই নাটোরের পথসভার যে নির্ধারিত স্থান করা ছিল নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা স্বাধীনতা চত্বরে, সেখানে তারা এই মুহূর্তে এসে পৌঁছালে। তারা এখন এখানে সীমিত আকারে একটি সভা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু এই মুহূর্তে তারা এই সভাস্থলে এসে পৌঁছেছে, এখনো আসলে কি বক্তব্য দেবে সেই বিষয়ে এখনো দলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়নি। এই মুহূর্তে শুধুমাত্র অংশগ্রহণ কেমন দেখছেন? পথসভার সামনে এসে তারা বাপ্পি লাহিড়ী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, আপনি মানুষের জনসমর্থন অর্থাৎ মানুষের সমাগম কেমন সেখানে? এই মুহূর্তে আসলে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা এসেছেন, সেই নেতাকর্মীর সাথে জেলার সকল উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা এখানে যদিও এই মুহূর্তে আবহাওয়াটা খুবই খারাপ, সমাবেশে কি হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ বৃষ্টি পড়া শুরু হয়েছে। তবে আমি এখন যেটুকু দেখাচ্ছি যে তারা কিন্তু আসলে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এখন পর্যন্ত ডায়াসের সামনে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে এখানকার পথসভাটা শুরু হয়ে যাবে। এনসিপির পদযাত্রা নিয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। চলে যাচ্ছি পরের খবরে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি হয় এই মামলার। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করেন। এছাড়া এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 1 জুলাই শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। গত 12 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে রিপোর্ট দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়, এটি আমাদের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বলেছেন। 7 সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামের 6 জনকে হত্যার মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হয়। গত 8 এপ্রিল ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজিরের পর তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই চট্টগ্রাম নগরের 16 শহর এবং মোরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা এবং গুলি চালায়। এই ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত, ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া 18 জুলাই চট্টগ্রামের বহদ্দার হাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন।
এই মামলায় গত 25 মার্চ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল, সাবেক 2 মেয়র আজম ও নাসির এবং রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আপনারা দেখছেন বিরতির সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তারের প্রভাব শ্রমবাজারে পড়বে না, মত বিশেষজ্ঞদের। জঙ্গি সংশ্লিষ্টতা যৌথ তদন্তের তাগিদ। চট্টগ্রাম বন্দরের নিউমেরিং টার্মিনালের দায়িত্ব বুঝে নিল নৌবাহিনী। চিটাগাং ড্রাই ডকের সহায়তায় পরিচালনা করবে 6 মাস। প্লট বরাদ্দে দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী 20 জুলাই এই মামলার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখের মধ্যে আদালতে হাজির না হলে আসামিদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। রোববার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। গেজেটে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই রয়েছে। যাদের বিরুদ্ধে গেজেট প্রকাশ হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে কয়েক ধাপে 6টি মামলা করা হয়। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বেশিরভাগ দল একমত নয়। ঐকমত্য কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। সকাল 10:30 থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের মতো আলোচনা শুরু হয়। আজকের সংলাপে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা এবং নিম্নকক্ষে নারী আসন নিয়ে আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার উদ্যোগের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই সংলাপ। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া বিভাগীয় শহরগুলোতে প্রধান বিচারপতির বেঞ্চ গঠন নিয়েও বিএনপি সহ অন্যান্য দল একমত হয়েছে। বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলামী সহ 30টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। আজকের পরে বাকি সময়টা আপনাদের সাংগঠনিক এবং অন্যান্য কাজ ব্যস্ততার জন্য এবং অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য সকলেরই কর্মসূচি থাকবে। তার মধ্যেও আমাদেরকে একটু সময় বের করে আমাদের এই আলোচনাটা অব্যাহত রাখতে হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান, সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। 36 দিনের আন্দোলনের অন্যতম মোড় ঘোরানো কর্মসূচি ছিল জুলাইয়ের প্রথম দিকের বাংলা ব্লকেট কর্মসূচি। আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই কর্মসূচি সফল করেন শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 2 জুলাই বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায়ে 5 জুলাই পর্যন্ত বিকেলে একটি নির্দিষ্ট সময় ধরে শাহবাগ অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। স্বৈরাচার হাসিনা সরকার দাবি উপেক্ষা করলে এবার 7 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আশানুরূপ প্রশাসন থেকে যখন আমরা কোনো ফল পাচ্ছিলাম না, তখন সিদ্ধান্ত আসে যে আমরা বাংলা ব্লকেট করব। তো বাংলা ব্লকেট এবং পরবর্তী সব কর্মসূচি আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং জনমনে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন বাড়তে থাকে। 7 জুলাই থেকে 9 জুলাই রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ সব সড়কই অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্দর নগরী চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে যখন বেরিয়ে যেমন কোটবাড়ি এই জায়গাটায় যখন আমরা অবস্থান নিয়েছিলাম, সেদিন আমরা রাতের 12:30 পর্যন্ত আমরা এখানে অবস্থান নিয়েছিলাম।
এরপর আবার পুলিশের বাধাকে উপেক্ষা করে 11 জুলাই থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গার্ডিয়ান যাদের কাছে পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারিনি, সিনিয়র সিটিজেন, তারা যাতে এই জায়গার জিনিসটা এনগেজ ফিল করে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে যখনই আমরা কোনো একটা পয়েন্ট ব্লক করছি, কিন্তু মানুষ আসলে আমাদের সাপোর্ট দিচ্ছিল, বলছিল যে 2 দিন কষ্ট করবো, 1 সপ্তাহ কষ্ট করবো, কিন্তু হলো গিয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতিরা যাতে হলো গিয়ে এই যে পরবর্তী যে তাদের উপর যে বৈষম্য সেই জিনিসটা না হয়। আওয়ামী সন্ত্রাসীদের সকল ধরনের হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন ধরে রাখে শিক্ষার্থীরা। সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, তারা হলের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়াইছিলেন। শিক্ষার্থীরা সমস্ত ভয়কে জয় করে কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। 36 দিনের গণঅভ্যুত্থানে হাসিনার নির্দেশে শিশু থেকে সব বয়সী সহস্রাধিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এরপর গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যায় ভারতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার কাজটি চিটাগাং ড্রাই ডক বুঝে নিয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সচিব ওমর ফারুক জানান, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএমে কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আপাতত 6 মাসের জন্য চুক্তি হয়েছে। টার্মিনালটিতে আগের শ্রমিকেরাই কাজ করবে, শুধু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক। রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল সব কিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অনুপম শীল। অনুপম, ড্রাই ডক দায়িত্ব নেবার পরে এখন কি পরিস্থিতি বন্দরের? আজকে সকাল থেকেই আমরা মূলত বন্দরের এনসিটি টার্মিনালে ঘুরে দেখেছি এবং ভেতরে বাইরে 2 জায়গাতেই গিয়েছিলাম। সেখানে স্বাভাবিক যে পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি এবং বন্দর কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তাদের এই এনসিটি পরিচালনা করার ক্ষেত্রে যে কারিগরি টিম আছে সেটি কিন্তু আগের মতোই থাকছে। শুধুমাত্র এখানে আমরা দেখছি যে এই ব্যবস্থাপনার জায়গাটি সেটিতে পরিবর্তন হয়েছে। আর এনসিটি যেহেতু চট্টগ্রাম বন্দরের অন্যতম বড় একটি টার্মিনাল এবং এখানে চট্টগ্রাম বন্দরের গত বছরের হিসাবটিও যদি আমরা বলি তাহলে বন্দরের মোট 44 ভাগ কন্টেইনার কিন্তু এই এনসিটিতে জাহাজীকরণ এবং খালাস করা হয়েছে, অর্থাৎ হ্যান্ডলিং করা হয়েছে। সেই হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কোনোভাবেই একদিন বন্ধ রাখার কোনো সুযোগ আসলে নেই এবং সেই প্রেক্ষাপটেই বন্দর কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে বন্দর ব্যবহারকারীরা যেটি বলছেন যে এতদিন ধরে এই এনসিটি টার্মিনালকে ঘিরে তাদের যে কিছু অভিযোগ ছিল, বিশেষ করে প্রয়োজনীয় শ্রমিক যথাসময়ে সরবরাহ না করা বা একই সাথে যথাসময়ে শ্রমিক সরবরাহ না করা, এই ধরনের কিছু অভিযোগ তাদের ছিল। তবে সেটি এখন আসলে পরিবর্তন হবে এরকম একটি প্রত্যাশা তাদের মধ্যে আছে এবং যেহেতু এখানে ড্রাই ডকের সাথে নৌবাহিনী সম্পৃক্ত আছে তাই ব্যবস্থাপনার জায়গা থেকে আরও অনেক বেশি সুদৃঢ় হবে এই এনসিটিটি, সেই প্রত্যাশাই তাদের রয়েছে এবং সেটি হলে বন্দরের ভাবমূর্তি যেমন দেশের বাইরে উজ্জ্বল হবে, পাশাপাশি দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক যে প্রভাব তৈরি হবে বলে তারা মনে করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হয় দেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার এক সতর্ক বার্তায় দেশের 3 বিভাগে একদিনের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়। এদিকে বৃহস্পতিবার থেকে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের যে আশঙ্কাটা হয়েছে এটা আগামী 24 ঘন্টা পর্যন্ত
বলবৎ থাকবে। 24 ঘন্টা পরে এই ভারী বর্ষার প্রবণতাটা অনেকটা কমে আসবে। সেই ক্ষেত্রে এখন যে দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের ইয়েটা কম হচ্ছে, সেটা হয়তো 24 ঘন্টা পরে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে। উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। সোমবার দিনের শুরুতে প্রথম 30 মিনিটে প্রধান সূচক ডিএসসিএক্স বেড়েছে প্রায় 40 পয়েন্ট, লেনদেন ছাড়িয়েছে 300 কোটি। বেলা 11টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স 46.58 পয়েন্ট বেড়ে অবস্থান করে 4,940 পয়েন্টে। এ সময় ডিএসসিতে মোট লেনদেন হয় 176 কোটি 16 লাখ টাকার শেয়ার এবং ইউনিট। বাজারে সক্রিয় থাকা কোম্পানিগুলোর মধ্যে 227টি শেয়ার দর বেড়েছে, কমেছে 80টির এবং অপরিবর্তিত রয়েছে 75টির শেয়ার দর। এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসির বাজার মূলধন ছিল 6,66,006 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 4,500 কোটি টাকার বেশি। গত বছর মার্চে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয় সমুদ্রের নিচের পাইপলাইনে, কিন্তু এখনও বাণিজ্যিক ব্যবহারে আসেনি 7,000 কোটি টাকার প্রকল্পটি। বিপিসি বলছে পরিচালন ঠিকাদার নিয়োগে উন্মুক্ত দরপত্র হয়েছে। আগামী জানুয়ারিতে প্রকল্প চালুর আশা সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন বড় বিনিয়োগের সুফল পেতে দরপত্র প্রক্রিয়া দ্রুত করতে হবে। কম খরচে দ্রুত জ্বালানি তেল খালাসে 2015 সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন বা এসপিএম প্রকল্প হাতে নেয় সরকার। চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় প্রায় 5,000 কোটি টাকা। পরে 3 দফায় বেড়ে হয় 7,125 কোটি। গত বছরের মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে তেল খালাস হয়। মহেশখালী স্টোরেজ থেকে ডিজেল নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। আর গত আগস্টে পুরো প্রকল্প হস্তান্তর করে চীনা ঠিকাদার। কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদারের অভাবে অলস পড়ে আছে অবকাঠামোটি। বিপিসি বলছে ঠিকাদার নিয়োগে দরপত্র জমার সময় শেষ হচ্ছে 8 জুলাই। লাকিলি আমরা যদি পেয়ে যাই, একজন কম্পিটেন্ট অপারেটর পেয়ে যায়, তাহলে এটা তাদেরকে ম্যানুফ্যাকচারিং টাইম দিতে হয়। ওই যে আপনার মোবিলাইজেশন পিরিয়ড 3 মাস সময় লাগে। এটা টাগবোট সংগ্রহ করতে হবে, বেশ বড় কাজ। তো এটা আমরা যে লগ করা হয়েছে যে টাইম ফ্রেম, জানুয়ারিতে আপনার অপারেশনে যেতে পারবো। বিপিসি জানায় প্রকল্পে 3 বছরের জন্য পরিচালন ঠিকাদার নিয়োগ হবে। তারপর নিয়ন্ত্রণে নেবে বিপিসির পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেল খালাসে বছরে 800 কোটি টাকা সাশ্রয়ের সুযোগ দ্রুত কাজে লাগানো উচিত। যদিও এটা জীবাশ্ম জ্বালানি, কিন্তু যেহেতু এটা আমাদের ব্যবহারের ইমিডিয়েট কোনো বিকল্প নেই, সুতরাং সেদিক থেকে হয়তো এটির এই লাইনটি যদি দ্রুত ব্যবহার করা যায় তাহলে আসলে সরকারের অর্থ সাশ্রয় হবে। এই মুহূর্তে সরকারের যেহেতু রাজস্ব ঘাটতি রয়েছে, রাজস্ব একটা চাপ রয়েছে, সেখানে এই ধরনের একটা সাশ্রয় সরকারের আর্থিক প্রণোদনার হিসেবেই সেটাকে বিবেচনা করা যেতে পারে। এসপিএম প্রকল্পের 2 পাইপলাইনে বছরে খালাস করা যাবে 90 লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।